স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে রাষ্ট্রে কোনো মব কালচার থাকবে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের দলীয় কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে, তার পুলিশ বাহিনী দিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা হচ্ছে মব কালচারের চর্চা করছে। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি যখন বলেন যে রাত 10টার পরে কোনো কিশোর কিশোরীরা বা হচ্ছে কোনো ছেলে মেয়েরা হচ্ছে ঘরের বাইরে থাকতে পারবে না, এবং ঘরের বাইরে থাকবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমরা দেখেছি এই জিজ্ঞাসাবাদের নামে যখন কেউ পুলিশের মুখের ওপর কথা বলে, তাদেরকে প্রশ্ন করে যে কোন অধিকারে তারা আসলে জিজ্ঞাসাবাদ করছে, তখনই কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। এবং শিক্ষার্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক সহ অনেকের উপরে আক্রমণ করা হয়েছে। এরপর আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন প্রশাসনিক জায়গায় এই মবের মাধ্যমে যারা পূর্বের দায়িত্বরত ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা দায়িত্বরত ছিল, তাদেরকে পদ থেকে সরানো হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর নিয়োগ করা হয়েছে, সেই গভর্নরকে সম্পূর্ণ বেআইনি ভাবে, যে পূর্বের গভর্নরকে কোনো ধরনের নোটিশ হচ্ছে পদত্যাগ করার জন্য তাকে না জানিয়ে, না বলে এক প্রকার মোয়াবের মুখে জিম্মি করে তাকে যেমন সরানো হয়েছে, একই সাথে যারা হচ্ছে গভর্নরের এইচ.এম. মনসুরের উপদেষ্টা হিসেবে কাজ করেছে, তাদেরকে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে জোর করে বের করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখন আর আমাদের সুশীলদেরকে দেখি না যে মব কালচার নিয়ে তারা উদ্বিগ্ন হইতে, বরং আমরা দেখি যে তারা এটাকে নতুনভাবে ফ্রেমিং করছে। তারা বলছে এটা নাকি বিক্ষোভ, বিক্ষোভের মুখে অমুক পদত্যাগ করেছে। আমরা যেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে দেখতাম যে মিডিয়াগুলো কথায় কথায় শুধুমাত্র মব দেখতে পায়, একটা গণতান্ত্রিক অধিকারকে তারা হচ্ছে মব কালচারের নামে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল, সেই তারা এখন আর তারা মব কালচার দেখে না। এখন তারা এটা নতুন নাম দিয়েছে, এটা নাকি বিক্ষোভ। এর পরবর্তীতে আমরা দেখেছি 12 তারিখের পর থেকে সারা দেশে আওয়ামী লীগের অফিসগুলো একের পর এক ওপেন হচ্ছে, এবং সেটা উদ্বোধন করে দিচ্ছে কারা? বিএনপির নেতারা। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা হচ্ছে পুনর্বাসন হচ্ছে, তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যে দিনের প্রতিদিন নতুন করে আওয়ামী লীগের যে এমপিরা যারা জুলাই হত্যা মামলার আসামি ছিল, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। আইভি রহমানের মতো, আইভি রহমান, বদির মতো মাদক সম্রাটরা, মাদক সন্ত্রাসীরা তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হয়েছে কোর্ট থেকে। এবং এগুলো হচ্ছে 12 তারিখের পরপরই, খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এই জামিনগুলো দেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখেছি যে আমাদের যে যিনি বর্তমানে সড়ক মন্ত্রী, সড়ক ও সেতু যোগাযোগ মন্ত্রী, তিনি হচ্ছে প্রতিদিন আমাদেরকে চাঁদাবাজির নতুন নতুন সংজ্ঞা শিখাচ্ছে। তার কাজ হচ্ছে চাঁদাবাজিকে কিভাবে লিগালাইজ করা যায় সেটা নিশ্চিত করা। আমরা দেখতে পাচ্ছি তার কাজই একটা, তিনি সংবাদ সম্মেলনে যান আর চাঁদাবাজির প্রতিদিন নতুন নতুন সংজ্ঞা এবং নতুন নতুন উদাহরণ আনেন। তিনি মসজিদের চাঁদা দেয়াকে সড়কে জোর করে যে চাঁদা নেওয়া হয় সেই চাঁদার সাথে তিনি তুলনা করছেন। মসজিদে মানুষ চাঁদা দেয় স্বপ্রণোদিত হয়ে, যে আমি এখানে টাকা দিলে আমার সওয়াব হবে, আমি জান্নাতে যাইতে পারবো। কিন্তু তারা যে সড়কে বিভিন্নভাবে বিভিন্ন রশিদের মাধ্যমে যে জোর করে যে চাঁদা নেওয়া হয় পরিবহন শ্রমিকদের কাছ থেকে, সেই চাঁদাবাজিকে লিগালাইজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কারণ আমরা জানি এই চাঁদাবাজির উপর তাদের পলিটিক্যাল ইকোনমিটা নির্ভর করে। তারা যে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তারা যে পলিটিক্যাল ইকোনমিটা ঠিক করেছিল চাঁদাবাজির উপর, সেই পলিটিক্যাল ইকোনমিটা এখনো আছে, এবং যার কারণে তাদেরকে এই চাঁদাবাজি রাষ্ট্রের একটা মন্ত্রীর মতো জায়গায় থেকে তাদেরকে এটা লিগালাইজ করা লাগে। একই সাথে আমরা দেখেছি যে হচ্ছে এই চাঁদাবাজির জন্য, চাঁদাবাজির ভাগ বটোয়ারার জন্য কিভাবে হচ্ছে গত 1.5-2 বছরে অসংখ্য বিএনপি নেতাকর্মীরা তারা নিজেদের সাথে নিজেরা মারামারি করে মারা গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি পন্থী বিভিন্ন বুদ্ধিজীবীরা তারা এই চাঁদাবাজিকে তাদের নেতার বক্তব্যকে জাস্টিফাই করার জন্য তারা উদ্ভট উদ্ভট যুক্তি যেমন দিচ্ছে তেমন উদাহরণ দিচ্ছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে নাকি চাঁদাবাজি আছে, ওখানে নাকি প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি করা হয়। তো বাংলাদেশের বুদ্ধিজীবীদের আজকে এমন এক হালত হয়েছে যেখানে আমাদেরকে চাঁদাবাজদেরকে পর্যন্ত ডিফেন্ড করা লাগে, এবং চাঁদাবাজির প্রমাণ দেওয়ার জন্য রেফারেন্স হিসেবে আমাদেরকে উন্নত বিশ্বের উদাহরণ দেওয়া লাগে যে অমুক অমুক দেশে আজকে চাঁদাবাজি আছে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে রামপুরাতে 6 বছরের একটা বাচ্চাকে গণধর্ষণ করা হয়েছে, এবং গণধর্ষণের অভিযুক্ত হচ্ছে বিল্ডিং এর বাড়িওয়ালা। একই সাথে যেই বিল্ডিং এ, যে নির্মাণাধীন বিল্ডিং এ ধর্ষণ হয়েছে, সেই বিল্ডিং এর মালিক হচ্ছে একজন সচিব। তো সেই সচিবকে এবং বাড়িওয়ালার ভয়ে পুলিশ মামলা নেয় নাই। একটা গণধর্ষণ হওয়ার পর একটা 6 বছরের বাচ্চা, মা তারাবি পড়তে বের হয়েছে, মায়ের সাথে একটা ছোট বাচ্চা বের হয়েছে, যে বাচ্চাটার এখনো খেলার বয়স, সেই বাচ্চাকে গণধর্ষণ করার পরে পুলিশ কোনো মামলা নেয় নাই। এর পরবর্তীতে আমরা দেখেছি নরসিংদীতে যখন এক তরুণীকে গণধর্ষণ করা হলো, গণধর্ষণের পরে সেই তরুণীকে
আবার তার বাবার সামনে থেকে যখন স্থানীয় বিএনপির নেতারা ওই বাবাকে প্রেসার দিল, ভয় দেখাইলো মামলা করতে, তখন সেই বাবা তাকে তার খালার বাড়িতে নিয়ে যাইতে চাচ্ছিল। সেইখান থেকে সন্ত্রাসীরা ওই তরুণীকে আবার অপহরণ করে তাকে হত্যা করে এবং সেটারও কোনো মামলা নেওয়া হয়নি এবং সেখানেও কারা বাধা দিয়েছে? কোন প্রভাবশালী গোষ্ঠীটা হচ্ছে এই মামলা ধর্ষণের যাতে বিচার না হয়, মামলা না হয় সেটার পক্ষে কাজ করেছে? সেই গোষ্ঠীটাও হচ্ছে বিএনপি সমর্থিত, বিএনপির সহসভাপতি, ইউনিয়নের সহসভাপতি। আমরা দেখেছিলাম ইন্টারিমের সময়ে যখন মাগুরাতে আসিয়া ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের বিরুদ্ধে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম এবং যে ধর্ষক ছিল, অভিযুক্ত ছিল, তাদেরকে গ্রেপ্তার করার পরেও আমাদের দেশের এক গ্রুপ তারা হচ্ছে স্লোগান দিয়েছিল, বাহ ইউনুস চমৎকার, ধর্ষকদের পাহারাদার। আজকে আমরা তাদের কাউকে দেখি না রাস্তায়। আজকে আমরা এই মাদারীপুর আজকে যেই ধর্ষণ, নরসিংদীর যে ধর্ষণ, সেই ধর্ষণের পরে আমরা কাউকে রাস্তায় নামতে দেখি না, কাউকে কথা বলতে দেখি না। আজকে আমরা রামপুরার 6 বছর বয়সী শিশুকে ধর্ষণ হওয়ার পরেও আমরা কাউকে রাস্তায় নামতে দেখি না, কিংবা আমরা দেখি না কেউ হচ্ছে আজকে স্লোগান দিচ্ছে, বাহ তারেক চমৎকার, ধর্ষকদের পাহারাদার। আমরা কাউকে এই ধরনের স্লোগান দিতে দেখি না। আমরা এই ইন্টারিমের সময় থেকে আমরা বর্তমান সময় যখন আসছি, আমরা আমাদের মিডিয়া থেকে শুরু করে বুদ্ধিজীবীদের হিপোক্রেসিগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয় ছাত্র শক্তি উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামকে। বক্তব্য রাখবেন আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। তাহমিদকে ধন্যবাদ। মূলত আজকে আমাদের যে প্রেস কনফারেন্সটা, এটা ছিল, আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ী মোস্তাকুর রহমান, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত আজকে এই প্রেস কনফারেন্সটার মূল উপাদান এটাই ছিল, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা মনে করি যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রথম নির্বাচিত সরকার সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে হেরা সোয়েটার্স লিমিটেডের এমডি মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক হলো আর্থিক খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার প্রধান দায়িত্ব দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আর্থিক নীতি প্রণয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক বিবেচনায় একজন অযোগ্য ব্যক্তিকে প্রদান করা হয়েছে, যার একাডেমিক ও পেশাগত যোগ্যতা এবং নৈতিক অবস্থান নিয়ে জনমনে ব্যাপক অনাস্থা তৈরি হয়েছে। পৃথিবীতে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর বেস্ট যে প্র্যাকটিসটা, যে তারা কেন্দ্রীয় ব্যাংকে যাদেরকে নিয়োগ দেয় গভর্নর হিসেবে, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে পদের সাথে সঙ্গতিপূর্ণ থাকে, মানে তারা তাদের শিক্ষা জীবন যেই একাডেমিক লাইনে কাটাইছে সেইটার সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য সেটাকে সঙ্গতিপূর্ণ থাকতে হয়। অথবা পেশাগতভাবে তিনি কেন্দ্রীয় ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয়ের মতো যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে তিনি প্রত্যক্ষভাবে কাজ করে থাকে। কিন্তু আমরা মোস্তাকুর রহমানের ক্ষেত্রে এই দুইটার একটাও আমরা দেখি না। ইভেন বাংলাদেশেরও যদি আমরা হিস্ট্রি দেখি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ইতিপূর্বে যারা নিয়োগ পাইছে, ইভেন আওয়ামী লীগ আমলে যারা নিয়োগ পাইছে, তারা হয় অর্থনীতিবিদ ছিল অথবা পেশাগত জীবনে পাবলিক পলিসি অথবা আর্থিক নীতি, মনিটারি পলিসির সাথে তারা আসলে যুক্ত ছিল, অথবা অর্থ মন্ত্রণালয়ের যে রাজস্ব নীতি, যে ফিসকাল পলিসি, সেই ফিসকাল পলিসির সাথে তারা প্রণয়নের সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত ছিল। কিন্তু মোস্তাকুর রহমানের যে ঘটনাটা পুরোপুরি নজিরবিহীন এবং তার ব্যবসায়িক একাডেমিক পেশাগত দিক থেকে বিএনপির নেতাকর্মীরা, বিএনপি মনোজ অ্যাক্টিভিস্টরা যে আলাপগুলো তুলতেছে, তার বিভিন্ন ডিগ্রির আলাপ, এগুলো একটু বিশ্লেষণ হওয়া জরুরি। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত জানতে পারছি যে ব্যবসায়িক মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ স্নাতকোত্তরে সম্পন্ন করছে। এই ডিগ্রিতে যে বেসিক মাইক্রো ইকোনমিক্স বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ব্যাংকিং রিলেটেড কোর্স হয়, তা দ্বারা কখনোই আপনার একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার কোনো যোগ্যতা এই সাবজেক্টের মাধ্যমে করা সম্ভব হয় না। আমরা জানি একটা ব্যাংকের গভর্নর হওয়ার জন্য মাইক্রোইকোনমিক্সের উপরে যে পরিমাণ নলেজ থাকতে হয়, সেটা অ্যাকাউন্টিং এ পড়া ওটা ন্যূনতম মাইক্রোইকোনমিক্সের নলেজ আসলে অর্জন করা সম্ভব হয় না। তিনি কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিএমএ প্রফেশনাল কোর্স সম্পন্ন করেছে, যেই কোর্সের মূল উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে স্ট্র্যাটেজিক বিজনেস লিডার হিসেবে তৈরি করা। অর্থাৎ তার যে পড়াশোনা, সেই পড়াশোনার মূল উদ্দেশ্য হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন কিভাবে করতে হয় সেটা শেখা। তিনি এটার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কস্ট নিয়ন্ত্রণ বা মুনাফা বৃদ্ধির মূলত যে এক্সপার্টাইজেশনটা, সেই এক্সপার্টাইজেশনটা সে অর্জন করছে। অর্থাৎ এটা স্পষ্ট যে এখানে এমন কোনো কোর্স করানো হয় নাই, সে এমন কোনো কোর্স তার ব্যক্তিগত শিক্ষাগত জীবনে সে করে নাই, যার কারণে তিনি আর্থিক নীতি প্রণয়ন বা অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে। তিনি বিজিএমই এর স্ট্যান্ডিং কমিটি অন বাংলাদেশ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিল। এই কমিটিটা কি বাংলাদেশ ব্যাংকের সাথে সংযুক্ত কিনা? এই কমিটিটা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের সাথে সংযুক্ত কোনো সরাসরি কমিটি না। এটা হলো পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক যে সমিতি বিজিএমইএ, তার একটি অভ্যন্তরীণ সাব কমিটি, যাদের কাজ পোশাক প্রস্তুতকারক ব্যবসায়ীদের দাবি দেওয়া বাংলাদেশ ব্যাংকের কাছে তুলে ধরা।
এটা বড় জোর বিজিএমইর সাথে বাংলাদেশ ব্যাংকের একটা লিয়াজো কমিটি হিসেবে কাজ করে। তার মানে তার বাংলাদেশ ব্যাংকে ইতিপূর্বে কখনোই বা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক বা বাংলাদেশের যে আপনার অর্থ মন্ত্রণালয় যারা আসলে রাজস্ব নীতি প্রণয়ন করে কোনো কিছুর সাথে তার সরাসরি কোনো সংযুক্ত ছিল না, কখনোই ইতিপূর্বে কাজ করে কোনো জায়গা ছিল না। তো জাতীয় ছাত্রশক্তি মনে করে যে উপরে বর্ণিত যে পদের সাথে তার একাডেমিক এবং তার যে প্রফেশনাল লাইফ তার সাথে অসঙ্গতিপূর্ণ, এবং এইটা কখনোই একটা ভঙ্গুর অর্থনীতিকে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী বা আওয়ামী লীগ আমলে আমরা যে ভঙ্গুর অর্থনীতি দেখছি সেখান থেকে এটাকে তুলে ধরার মতো তার ন্যূনতম পরিমাণ কোনো এক্সপার্টাইজেশন নাই। এবং তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি ছিল, এবং এইটা মানে একজন ব্যবসায়ী যিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি, এই মানুষটা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসে তখন আমরা মনে করি যে এইটা আসলে একদম কমপ্লিটলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা আপনারা প্রমাণ পাবেন তার প্রথম সংবাদ সম্মেলন। সে প্রথমে সাংবাদিকদেরকে বলছে, সাংবাদিকদেরকে জিজ্ঞাসা করছে যে আপনি আসলে কাকে কি কাজকে প্রায়োরিটি দিতে চান, সে তখন বলছে সুদের হার কমাতে চায়। মানে তার প্রথম প্রায়োরিটি সুদের হার কমানো। একজন ব্যবসায়ী যার 89 কোটি টাকার ঋণ আছে, লোন আছে, সে সুদের হার কমাতে যাবে, এটা খুব স্বাভাবিক। কারণ মানে সে তার এই জায়গা থেকে আমরা বুঝতেছি যে আমরা যে বলতেছি তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সে আপনার সুদের হারটা কমাতে চায়, যে কারণে সে যাতে তার যে 89 কোটি টাকার লোন সেটা যাতে সে আরো কম সুদে আসলে যে যাতে সে পরিশোধ করতে পারে। তা আমরা মনে করি এরকম একজন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যার তার পদের সাথে সরাসরি আছে এবং যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যার আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুর সাথেই অর্থ আর্থিক নীতি প্রণয়ন বা আপনার রাজস্ব নীতি প্রণয়ন কোনো কিছুর সাথে ন্যূনতম পরিমাণ সম্পর্ক নাই, আমরা মনে করি এরকম একটা মানুষকে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় যখন নিয়োগ দেওয়া হয় এবং যেটার মাধ্যমে বাংলাদেশের আর্থিক নীতি পলিসি ঠিক করা হবে সেই পজিশনের মাধ্যমে, সেটা সম্পূর্ণ ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক। এবং আপনারা দেখবেন যে আপনার এই মানুষটাকে নিয়োগ দেওয়ার প্রসেসটা কি, মানে আপনার আমাদের পূর্ববর্তী যে গভর্নর তাকে সরানোর প্রসেসটা খুবই ধিক্কারজনক ছিল। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে একটা মব তৈরি হয়েছে, যেটাকে আবার আমাদের বিভিন্ন মিডিয়া বিশেষ করে স্টেট মিডিয়া এটাকে প্রচার করছে যেটা একটা বিক্ষোভ। সেই মবটার মাধ্যমে তাকে এখান থেকে সরানো হয়েছে। এই মবটার কারণ কি? এই কারণ হইলো যে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট আপনার বাংলাদেশ ব্যাংকিংকে একটা ডিজিটাল সিস্টেমে রূপান্তর করতে চাইছিল, এবং এই যে পলিসিটা, এই পলিসিটার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আপনার এই পলিসিটার সাথে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা যারা লোভী, আওয়ামী লীগ আমলে যখন ব্যাংক ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, একবারও তারা বিক্ষোভ করে নাই, কোনো কথাবার্তা বলে নাই, এই ব্যাংক কর্মকর্তাদের সাথে পূর্ববর্তী গভর্নরের কনফ্লিক্ট হয়েছে। এবং এই ব্যাংক কর্মকর্তাদেরকে যখন আপনার অন্য জায়গায় বদলি করা হইলো তাদের মততে এখানে মব করা হয়েছে, এবং সেই মব করার প্রেক্ষিতে আমাদের বর্তমান সরকার তারা তাকে চেঞ্জ করছে। এবং এইটা যে একটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা প্রমাণটা পাবেন তার পরের দিন, যেই দিন আপনার মোক্তাসুর রহমান নিয়োগপ্রাপ্ত হয়েছে তারপরের দিন এসে প্রথম যে কাজটা করছে সেটা হলো সেই ব্যাংক কর্মকর্তাদেরকে যে বদলি করেছে সেই বদলি বাতিল করা হয়েছে। তার মানে এটা খুব স্পষ্ট যে এটা একটা রাজনৈতিক নিয়োগ এবং যার উদ্দেশ্য খুবই হীন। এবং ওই মানুষটাকে যারা মানে আপনার একটা বিভাগীয় পর্যায়ে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তারা মব করছে, মব করে আগের যে গভর্নর সে গভর্নরকে সরাইছে, এবং এই মব করার মাধ্যমে পরের যে নতুন গভর্নর আসছে যিনি অযোগ্য, যার কোনো ধরনের এখানে যোগ্যতা নাই, সেই গভর্নর এসে যারা মব করছে তাদের নিয়োগ তাদের যে বদলি সে বদলিকে তারা বাতিল করছে। তার মানে এটা খুব স্পষ্ট যে মানে যারা মব করলো তাদেরকে বরং আপনারা পুরস্কৃত করলেন। সেই জায়গা থেকে জাতীয় ছাত্র শক্তি জানাইতেছে যে আপনার এই যে অযোগ্য মোখলেসুর রহমানকে বসানো হয়েছে, যার বাংলাদেশ ব্যাংকের ফিসক্যাল পলিসিতে বা মনিটারি পলিসিতে ন্যূনতম পরিমাণ গ্রহণযোগ্যতা নাই, যার কখনো আইএমএফ এ কাজ করার কোনো আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে বা আপনার অর্থ মন্ত্রণালয় বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে সরাসরি কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, এই মানুষটাকে অনিতবিলম্বে এই পদ থেকে তার যে প্রজ্ঞাপন যেটা প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এবং আমরা দেখি যে এত বড় একটা প্রতিষ্ঠান যেটা স্বায়ত্তশাসিত বাংলাদেশের আর্থিক নীতি যারা প্রণয়ন করে সেইটার গভর্নর কে হবে এইটার কোনো নীতিমালা নাই, নির্দিষ্ট নীতিমালা নাই। প্রধানমন্ত্রী যাকে মনে চায় যে রাস্তার যে কোনো তুই লাইনে সেখানে গভর্নর বসায় দিতে পারে। তার মানে এটার একটা জাতীয় ছাত্র শক্তি জানাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের স্পষ্ট নীতিমালা তৈরি করতে হবে, এবং এরকম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা মব করছে, এই যারা মবকারী, এই মবকারীদেরকে আপনার চিহ্নিত করতে হবে, এবং তাদেরকে যে আপনার বদলি করা হয়েছিল সেই বদলিকে পরে বাতিল করার উদ্দেশ্যে যে নতুন গভর্নরকে আনা হয়েছে, এই মবকারীদেরকে আপনার চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামকে। আমরা দেখেছি যখন তারেক রহমান দেশে আসেন, তো তারেক রহমান দেশে আসার পরে ওনার যে প্রথম বক্তব্য ছিল সেই বক্তব্যে তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যানটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী করেছিল যে ক্ষমতায় যদি তারেক রহমান আসেও আশা করি যে বাংলাদেশ অনেক ভালো কিছু হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি ক্ষমতায় আসার পরে শুধুমাত্র আমরা স্ট্যান্ডবাজি দেখেছি, এবং তার প্ল্যানের কি দৈন্য দশা সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে।
আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে কিভাবে একজন ব্যবসায়ীকে এনে বসানো হয়েছে, যে ব্যবসায়ীর ন্যূনতম পাবলিক পলিসি নিয়ে, ইকোনমিক পলিসি নিয়ে, মনিটারি পলিসি নিয়ে ন্যূনতম যার কোনো ধারণা নাই, কোনো অভিজ্ঞতা নাই। আমরা বারবার দেখতে পাচ্ছি যখনই দেশের এক কোনায় এই ধরনের মব কালচার হচ্ছে, তখন আমাদের নিউজ পেপারগুলো টাইটেল হচ্ছে যে দেখে ট্রাফিক সিগন্যাল দেখে দাঁড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী, ট্রাফিক সিগন্যাল দেখে দাঁড়িয়ে গেলেন তারেক রহমান। এরপর আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডিসি মাসুদ একজন 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 ডিসি কে বাঁচানোর জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নিজে একটি নাটকের মধ্যে অংশ হয়ে গেলেন। আমরা দেখেছি কিভাবে 1 ঘন্টায় একজন অপহরণকারীকে উদ্ধারের একটি নাটক মঞ্চস্থ করা হলো এবং সেই নাটকে সরাসরি প্রধানমন্ত্রীও পার্ট নিলেন। আমরা দেখতে পাচ্ছি আসলে তারেক রহমানের প্ল্যান কি রকম। একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতা কর্তৃক যে 2 জন নারীকে বেশ্যা বলে ডাকা হয়েছে এবং তাদের উপর আঘাত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ছাত্র দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি, বরং হচ্ছে বিভিন্নভাবে এই অভিযোগটিকে বিভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে যেই লোকটি হেনস্থা করেছিল পাবলিকলি, যেটি নিয়ে অনেক বড় একটি ঘটনা ঘটেছিল, যে অর্ণব যে লোকটি হেনস্থা করেছিল তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, সেই কর্মচারীকে। সেই অর্ণবকে ফুলের মালা দিয়ে যারা বরণ করেছিল সেখানে একজন ছিলেন এই এনায়েতুল্লাহ আব্বাসী। সেই এনায়েতুল্লাহ আব্বাসীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে তাকে দিয়ে প্রোগ্রাম করানো হয়েছে। আমরা দেখেছি যে একদিকে ছাত্রদল বিএনপি তারা বারবার বলে যাচ্ছিল যে তারা আসলে নাকি নারীদেরকে সম্মান করা হবে, নারীদের সবকিছু নাকি, আর নারীদের অন্য দল আসলে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তাদের দলে যেমন নারী হেনস্থাকারী আছে, একই সাথে সাথে তারা ধর্ষকদের পুনর্বাসন করছে, ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এবং একই সাথে যারা নারীদেরকে হেনস্থা করে ফুলের মালা দিয়ে বরণ করে তাদেরকে ডেকে নিয়ে তারা হচ্ছে বড় ধরনের প্রোগ্রাম করছে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ